আমরা বলছিলাম একটা সিস্টেম। সিস্টেম জিনিসটা কি? সিস্টেম জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে হবে আমাদের। সিস্টেমের বিষয়টা কি আসলে? সিস্টেম বলতে বুঝাইতে চাইতেছে এই রুমের মধ্যে আমি মনে করি এই মার্কারটার মধ্যে তাপ দিতেছি, তাহলে এই রুমটাকে যদি পরিবেশ চিন্তা করো, আমার মার্কারটা হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে যার উপর তাপগতির যে পরিবর্তনগুলি আছে সেই পরিবর্তনগুলি হিসাব করা যাবে, সেটার নামই হচ্ছে কি বলতো? সিস্টেম। তাপগতির পরিবর্তন যার উপর মানে পরিবর্তন যার উপর ক্যালকুলেশন করা হবে বা যার উপর প্রভাব বিস্তার করা হবে সেটার নামই কি বলতো? সিস্টেম। যেমন মনে করলাম যে এই পুরো ঢাকা শহরের মধ্যে আমাদের এই ফার্মগেটটা একটা সিস্টেম। ফার্মগেটের ভিতরে আমাদের কনকর্ড টাওয়ার একটা সিস্টেম, মানে পুরো বড় একটা জায়গার মধ্যে ক্ষুদ্র একটা অংশ যার মধ্যে আমরা তাপগতিবিদ্যার এক্সপেরিমেন্ট চালাইতে পারবো, সেটার নাম কি বলতো? সিস্টেম। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা সিস্টেম। সিস্টেম হচ্ছে পরিবেশের একটা ক্ষুদ্র অংশ যার উপর তাপগতিবিদ্যার পরিবর্তনের যে হিসাব নিকাশ আছে সেটা চালানো যাবে, সেটার নামই কি বলতো? সিস্টেম। তিন ধরনের সিস্টেম আছে আমাদের পরিবেশে। একটা নম্বর হচ্ছে উন্মুক্ত সিস্টেম। রুমের মধ্যে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে তাপ দিতেছি। তাপ দিতেছি কই? পাত্রের মধ্যে বা তা পানির মধ্যে। এখানে যখন পানির মধ্যে তাপ লাগবে কিছুক্ষণ পর পানি বাষ্প হয়ে উড়ে যাওয়া শুরু করবে। তার মানে কি বলতো? পরিবেশের সাথে ভরের আদান প্রদান করতে পারছে না, মানে নাই? পানির আদান প্রদান করতে পারছে না, মানে নাই? পারছে। আবার কি করছে বলতো? তাপের আদান প্রদান করতে পারছে। এটার নাম দিচ্ছি আমরা উন্মুক্ত সিস্টেম। আরেকটা আছে বদ্ধ সিস্টেম। যদি এই পুরো পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিই, তাহলে তাপের আদান প্রদান করতে পারবে কিন্তু কি বাষ্পের আদান প্রদান করতে পারবে? তখন এটার নাম হচ্ছে বদ্ধ সিস্টেম। আর যদি কি করি বলতো, এটাকে একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি নিলাম, তাপের আদান প্রদান করে না, ভরেরও কি করে না, আদান প্রদান করে না, এটার নাম বিচ্ছিন্ন সিস্টেম। সিস্টেম কয় প্রকার? তিন প্রকার। একটা কি উন্মুক্ত, একটা কি বদ্ধ, একটা কি বলতো বিচ্ছিন্ন সিস্টেম। একটা সিস্টেম নিয়েছি আমি, এই সিস্টেমের উপর বাইরে থেকে যদি কি করি বলতো, কাজ করি, তাহলে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে না? হিট উৎপন্ন হবে। আর যদি ঘষাঘষি করি, এখানে তাপ উৎপন্ন হইতেছে না? কাজ করছি, তাপ উৎপন্ন হয়েছে। কিন্তু মজার বিষয়, হিসাব করে দেখলাম তাপ আর কাজ সমান না, সমানুপাতিক। মানে যতটুকু কাজ করছি ততটুকু তাপ পাই নাই। মনে করো এই সিস্টেমের মধ্যে 100 জুল কাজ করছি, 20 ক্যালোরি তাপ পাইছি। এখন যদি দেখি যে আমি 200 জুল কাজ করি, তাহলে কি তাপ কি কাজ কি দ্বিগুণ করছি না? তাহলে তাপও কি আগে ছিল 20 জুল, এখন 40 জুল হবে। তো 20 ক্যালোরি এখন কি হবে? 40 ক্যালোরি হবে। তার মানে কি বলতো, কোন একটা সিস্টেমের মধ্যে যদি আমি বাইরে থেকে কাজ করি, সেখানে যে তাপ উৎপন্ন হবে, কাজ আর তাপ সমান না হয়ে কি হবে? সমানুপাতিক। কথা কি বুঝতে পেরেছেন? লেখেন কোন সিস্টেমে কাজ করলে কোন সিস্টেমে কাজ করলে যে তাপ উৎপন্ন হয় সে তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। ডাব্লিউ যদি কাজ হয়, এইচ যদি তাপ হয়, অনেক বইয়ের মধ্যে কিউ দিয়েও লেখছে, তুমি যেটা ইচ্ছে সেটা দিয়ে লিখতে পারবো। তাহলে সেটা সমানুপাতিক চিহ্ন উঠে যায়, ডাব্লিউ ইকুয়াল টু কি পাবো বলতো? জে এইচ। এখানে যেটা কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের কি তুল্যাঙ্ক? যান্ত্রিক তুল্যাঙ্ক। এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যদি ডাব্লিউ কে আমরা জুল এককে চিন্তা করি, তাপকে আমরা ক্যালোরি এককে চিন্তা করি। ডাব্লিউ কে যদি জুল এককে চিন্তা করি, তাপকে কি এককে চিন্তা করব? ক্যালোরি এককে চিন্তা করব। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, সেই ক্ষেত্রে যে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলতো? ডাব্লিউ বাই এইচ। হোয়াট ইজ ডাব্লিউ? হোয়াট ইজ এইচ? তাপ। তাহলে এটার একক কি? জুল পার ক্যালোরি না?
জুল পার ক্যালোরি। আমরা হিসাব নিকাশ করে দেখছি, এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। কত? 4.2 জুল পার ক্যালোরি। অর্থাৎ কি বলতো, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হলে কতটুকু কাজ করতে হবে? 4.2 জুল কাজ। তাহলে একটা সিস্টেমে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হলে কতটুকু? 4.2 জুল কাজ করতে হবে। তাহলে এটার নাম দিছি কি বলতো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, অথবা এটাকে বলি আমরা যান্ত্রিক, যান্ত্রিক আরেকটা নাম আছে সুন্দর, বাংলা ইংলিশে বলে ইকুইভ্যালেন্ট, আর কি সমতুল, সমতুল। ওকে, যারা অনলাইনে ক্লাস করতেছো, ক্লাস শেষ হইলে যদি ছবি দাও তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে লেকচারে, ছবি না দিলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। হয়েছে? তারপর আবার যদি এসআই এককে চিন্তা করো, W ইকুয়াল টু কে এইচ দিয়ে লিখতে পারি আমরা। এখানে W জুল এককে, এইচ ও জুল এককে, তখন এই কে এর ভ্যালু হচ্ছে 1। কে এর ভ্যালু কত? তখন W ইকুয়াল টু ডিরেক্ট এইচ বা কিউ হিসাবে লিখবো আমরা, মনে থাকবে। তার মানে এইচটাকে কখন আমরা যে এইচ লিখবো, যখন এইচটা কোন এককে থাকবে? ক্যালোরি এককে থাকবে। আর যদি এইচটা জুল এককে থাকে তাহলে W ইকুয়াল টু কি লিখবো? এইচ, তখন আর যে লিখতে হবে না। কথা বুঝছেন? এখন এইচ এর ক্ষেত্রে কি দাঁড়াইতেছে বলতো, তাহলে দুইটা সূত্র পাইলাম, একটা W ইকুয়াল টু এইচ, আরেকটা কি সূত্র পাইলাম বলতো? W ইকুয়াল টু জে এইচ। এখানে W টা কি হইতে পারে? এখানে W টা বিভব শক্তিও হইতে পারে, এই W টা গতি শক্তিও হইতে পারে। আর এইচ টা কি হইতে পারে তোমাদেরকে শিখাইছি, একটা কি হইতে পারে এইচ এর সূত্র, কিউ বা এইচ এর সূত্র কি হইতে পারে? এমএল ডেল থিটা হইতে পারে। কিউ বা এইচ এর সূত্র কি হইতে পারে বলতো? এমএল ডেল থিটা, এই এমএল এর হইতে পারে বা এমএল ভি হইতে পারে। ঠিক আছে? এখানে কিউ এর এককটা বা এইচ এর এককটা যে ক্যালোরি একক দেওয়া আছে, এটা কেমনে বুঝবা? খেয়াল করো, এখানে যদি এস এর মানটা নরমাল কি জুল পার কেজি পার কেলভিন শিখছো না, যদি ক্যালোরি পার কেজি পার কেলভিন থাকে তখন বুঝবা এখান থেকে যে কিউ এর মান পাইবা সেটা কোন এককে পাইবা? ক্যালোরি এককে। তখন W ইকুয়াল টু জে এইচ সূত্র লিখবা। আর এস এর একক যদি জুল পার কেজি পার কেলভিনে দেওয়া থাকে, অথবা এস এর একক দেওয়া থাকলো না, তাহলে আমি তো জুল পার কেজি পার কেলভিনের মানই মুখস্থ জানি, যেমন পানির 4200। ঠিক আছে? অথবা এই এখানে এল এর মানটা যদি ক্যালোরি এককে দেওয়া থাকে তখন বুঝবো এটা কোন এককে দেওয়া আছে? ক্যালোরি এককে। সেহেতু তখন কি করবো? W ইকুয়াল টু জে এইচ সূত্র করতে হবে। তার মানে এখানে এল এর এককটা কি হইতে পারে বলতো? ক্যালোরি পার কেজি হইতে পারে, আবার কি হইতে পারে বলতো? জুল পার কেজি হইতে পারে। এখানে এস এককটাও কি হইতে পারে বলতো? জুল পার কেজি পার কেলভিন হইতে পারে, আবার কি বলতো? ক্যালোরি পার কেজি পার কি হইতে পারে বলতো? কেলভিন হইতে পারে। কথা বুঝতে পারছো? তার মানে এখানে এইচ এর এককটা ক্যালোরি হইলে যে এইচ দিবা, আর জুল হইলে W ইকুয়াল টু কত? এইচ। মনে থাকবে?
বুঝতে পেরেছি। আচ্ছা, আর ডাব্লিউ মানটা কি বিভব শক্তি হইতে পারে, আবার কি হইতে পারে, গতি শক্তি হইতে পারে। এটা একটু মনে রাখেন, বুঝাই। তারপর লাগাইলাম। একটি বৃষ্টির ফোঁটা কত উঁচু হতে মাটিতে পড়লে তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে? কত উঁচু হতে মাটিতে পড়লে, উচ্চতা চাইছে না, তার মানে এমজিএস দিয়ে অঙ্ক করতে হবে। তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 1 ডিগ্রি সেলসিয়াস। ধরে নাও পতনের সকল শক্তি তাপে রূপান্তরিত হয়েছে, উৎপন্ন তাপ শুধু বৃষ্টির ফোঁটায় সঞ্চিত আছে। এস এর মান কিসে দেওয়া আছে? তার মানে ডাব্লিউ ইকুয়াল টু জে। এস এর মান কিসে দেওয়া আছে? তার মানে কি বলতো, ডাব্লিউ ইকুয়াল টু কত? জে এইচ। বুঝা যায়নি? বুঝা যায়? আচ্ছা, তাহলে জে এর মান কত, ডাব্লিউ এর মান কত? এমজিএইচ। আর এইচ এর মান কত? এমএস ডেল্টা। তারপরে এখানে আসলে একটি শিশার গুলি কত বেগ, বেগ চাইছে না, বেগ চাইছে না, তার মানে কি হাফ এম ভি স্কয়ার। ডাব্লিউ মানে কত? হাফ এম ভি স্কয়ার। অনমনীয় লক্ষ্যবস্তুতে আঘাত করলে গুলির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়? 1.12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। গুলি দ্বারা শোষিত হয়েছে সীসার আপেক্ষিক তাপ কি ক্যালোরিতে দেওয়া আছে? কিসে দেওয়া আছে? ডাব্লিউ ইকুয়াল টু কত? জে এইচ। ডাব্লিউ ইকুয়াল টু কি? জানি পারা যাবে? আচ্ছা, তারপরে আসো 5 নম্বর অঙ্কটা আমি করাই দিই তোমাদেরকে। 5 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। টপিক 4 এর 5 নম্বর। দেখো কি বলতে, এক খন্ড বরফ খন্ড ভূমির উপর থেকে পতিত হয়েছে। কোথেকে পতিত হয়েছে? ভূমির উপর থেকে। এতে পতন শক্তি 50% তাপে রূপান্তরিত হয়েছে। কত পার্সেন্ট? 50% তাপে রূপান্তরিত হয়। খন্ডের 1/4 গলে গেছে। পুরা খন্ড বলছে না, 1/4 বলছে। বরফ খন্ডটি কত উচ্চতা থেকে পড়েছিল? নুসরাত তোমাকে বলছিল কি ডাব্লিউ ইকুয়াল টু এইচ দিয়ে অঙ্ক করতে, কিন্তু এখানে একটা কথা লেখা ছিল, পতন শক্তি 50% তাপে রূপান্তরিত হয়। পতন শক্তি মানে কি ডাব্লিউ না? এর কত পার্সেন্ট তাপ উৎপন্ন হয়? 50%। তার মানে ডাব্লিউ 0.5 গুণ দেয় হচ্ছে এইচ। বুঝছিল? বুঝি না?
এতদিন W=H লিখছি কেন? কারণ বলছিল পতন শক্তির সমস্তটাই তাপে রূপান্তরিত হয়েছে। আর এখন কি বলছে? পতন শক্তির কত পার্সেন্ট? 50% তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে পতন শক্তি কত? W এর কত পার্সেন্ট? 50%, মানে 0.5 গুণ হচ্ছে কি H না? আর এখানে যে H কেন লিখলাম না? কিছু বলে নাই। তার মানে আমি তো তাপ মুখস্থ জানি সব কি জুল এককে। তার মানে এটা W=H। কথা বুঝছেন না? আচ্ছা, এখানে খেয়াল করো, বলছে খণ্ডটির কতটুকু গলে গেছে? 1/4। তাহলে 0.5 ডাব্লিউর মান কত? mgh। আর গলে গেছে মানে কি mlf না? গলে গেছে মানে কি পুরাটা গলছে? কতটুকু গলছে? তার মানে 1/4 খালি সুপ্ত তাপ খাইছে। তার মানে ঘটনাটা কি বলতো? m এর জায়গায় m/4 × l। বুঝি না বুঝি না। তাইলে প্রথম শক্তির 50% কিসে রূপান্তরিত হয়েছে? তাপে রূপান্তরিত হয়েছে। আর কতটুকু গলছে? 1/4। তাহলে mlf এর মধ্যে কি বসাইছি? m/4। যদি বলতো পুরাটা গলছে তাহলে পুরা mlf। বুঝছেন না? বুঝা যায় কথা ক্লিয়ার? আচ্ছা, এদিকে খেয়াল করে দেখো, এই m ওই m কাটা, তারপরে এখানে জি, এখানে 0.5 এর সাথে গুণ হবে। h এর মান আমার বের করতে হবে। তাহলে কি হবে? lf এর মান কত? 336,000। হ্যাঁ, ওটা করলে হবে, কোনো সমস্যা নেই। 0.5 দিয়ে নিচে গুণ হবে, 9.8 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে, এত মিটার। বুঝছি না? বুঝলি? আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রবলেম আছে? টপিক 4 প্রবলেম 5 উঠাও। টপিক 4 প্রবলেম 5 উঠাও। বুঝছি। তারপর আসো, এখন এটা হচ্ছিল একটা একটা দৃষ্টিতে আমরা এই সূত্রটা দিলাম। এখন কাজ করলে তাপ উৎপন্ন হয়। তাপ দিলে কি কাজ উৎপন্ন হয় না? তাপ প্রথমটা কি ছিল? জুল কি বলছে? সিস্টেমে কাজ করছি, সিস্টেম কি দিছে? তাপ দিছে। এখন ক্লসিয়াস উল্টা করে বলতে চাই যে আমি প্রথম সূত্রটাকে উল্টা করে বলবো যে তাপ দিব, কি উৎপন্ন হবে? কাজ উৎপন্ন হবে। তাহলে লেখো ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি। কোন সিস্টেমে বাইরে থেকে তাপ প্রদান করলে
তার কিছু অংশ কাজে রূপান্তরিত হয়, সরি কিছু অংশ অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হয়। কোন সিস্টেমে কি বলছিলাম, বাইরে থেকে তাপ প্রদান করলে তার কিছু অংশ অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হয় এবং বাকি অংশ পরিবেশের উপর কাজ সম্পন্ন করে। বোর্ডের দিক তাকাও, এটা একটা সিস্টেম, এর উপর বাইরে থেকে ডি কিউ পরিমাণ তাপ দিলাম, ডেল কিউ দিয়েও লিখতে পারো, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডি কিউ দিয়ে লিখবো, কোন কোন বইয়ে ডেল দিয়েও লিখছে, কোনো প্রবলেম নাই। ডি কিউ পরিমাণ তাপ দিলে তার মধ্যে কিছু অন্তস্থ শক্তি ডেভেলপ হবে, অন্তস্থ শক্তিকে ইউ দিয়ে লিখবো। অভ্যন্তরীণ শক্তি যেটা, অভ্যন্তরীণ গতি শক্তি, বিভব শক্তি, ঘূর্ণন শক্তি, আন্তঃআণবিক শক্তি সব মিলায় ইউ। যখন তাপ দিব আমরা একটু আগে বলছি যে যাবে আউটপুটটা পাই না, মনে আছে? তার মানে কিছু হইলেও অপচয় হয়, তাহলে এখানে অপচয় না হয়ে সিস্টেম নিজের কাছে স্টোর করে রাখবে, রাখার পরে কি করবে, বাকিটা দিয়ে পরিবেশের উপর কাজ করবে। তাহলে মনে করলে একটা সিস্টেমে আমি 100 জুল পরিমাণ তাপ দিলাম, সিস্টেম কি করবে, সেই 100 জুলের মধ্যে, সেই 100 জুলের মধ্যে 20 জুল অভ্যন্তরীণ শক্তি হিসাবে জমা রাখলো, বাকি রইল কয় জুল, 80 জুল, সেটা পরিবেশের উপর কাজ করে দেবে। তাহলে 80 আর 20 যোগ করলে কি পাই, তাহলে এটাই বলছে বিজ্ঞানী ক্লসিয়াস। ক্লসিয়াস বলছে তাপ দিছি কি পরিমাণ, ডি কিউ পরিমাণ, এর মধ্যে অন্তস্থ শক্তি কি পরিমাণ, ডিউ, কাজ কি পরিমাণ, এটা যোগ করলে কি পাবো বলতো, ডি কিউ পেয়ে যাবো। কথা ক্লিয়ার? এখানে কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো কারণে তাপ গ্রহণ করে সিস্টেম বা শোষণ করে, সিস্টেম গ্রহণ যে কথা, শোষণ কে কি কথা, সিস্টেমই তো নিতেছে, তাহলে সেই ক্ষেত্রে কাজটা ডি কিউটা কি হবে, পজিটিভ। আর যদি কোনো কারণে সিস্টেমটা বর্জন করে বা প্যাক করে তাহলে কি হবে বলতো, নেগেটিভ। যদি কোনো কারণে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, আর যদি কোনো কারণে অন্তস্থ শক্তি হ্রাস পায় তাহলে সেটা নেগেটিভ। কোনো কারণে, ভালো করে বুঝবা, কোনো কারণে বেলুনের আয়তন যদি বাড়ে, প্রসারিত হয়েছে, তখন বুঝবো বেলুন পরিবেশের উপর কাজ করছে। আর যদি কোনো কারণে পরিবেশ বেলুনের উপর কাজ করে তাহলে আয়তন কি হবে, সংকুচিত হবে। তার মানে কোনো কারণে যদি সংকুচিত হয় বা পরিবেশ কার উপর কাজ করে, পরিবেশ কার উপর, সিস্টেমের উপর কাজ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ কাজ। আর যদি কোনো কারণে প্রসারিত হয় তার মানে কি বলতো, সিস্টেম কি করবে বলতো, পরিবেশের উপর কাজ করবে। সেই ক্ষেত্রে কাজটা কেমন হবে, মন থাকবে নি, মন থাকবে নি। তাহলে আমরা ক্লসিয়াসের বিবৃতি কি পাইলাম, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস কত, ডিডব্লিউ। ডি কিউ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ডিইউ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তারপর ডিডব্লিউ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কথা বুঝতে পারছেন? আমাকে তো অঙ্ক করার সময় লাগবে, এগুলি খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যদি কখনো বলে তাপ বর্জন করছে তাহলে নেগেটিভ, গ্রহণ করছে শক্তি বাড়ছে কমছে ডিকিউ, তারপর ডিডব্লিউ এর ক্ষেত্রে কি, যদি পরিবেশের উপর কি হয়, কাজ করে, তাহলে কি হবে, প্রসারিত হবে। আর যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে তাহলে কি হবে, সংকুচিত হবে। কোন থাকবে, কোথায়?
হয়েছে? ডান, বুঝছি। অভ্যন্তরীণ শক্তি নিয়ে কিছু কথা বলতে চাই। একটা পদার্থের অভ্যন্তরীণ শক্তি, তার ভিতরে সাধারণত আমরা এই চ্যাপ্টারের মধ্যে তাপগতিবিদ্যার সূত্রগুলি গ্যাসের উপরই আলোচনা করতেছি। একটা পদার্থের ভিতরে আন্তঃআণবিক শক্তি থাকতে পারে। আমরা ধরছিলাম গ্যাসের কোন আন্তঃআণবিক শক্তি নাই, কিন্তু আমরা বলছিলাম কম হোক বেশি হোক আন্তঃআণবিক শক্তি কি আছে। 2 নাম্বার কথা বলছিলাম আমরা, গ্যাসের কণাগুলি সবসময় দৌড়াদৌড়ি করে, তার মানে গতি শক্তি অবশ্যই আছে। তারপরে গ্যাসের কণাগুলি কিছু ঘুরতে পারে, ভিতরে ইলেকট্রন স্পিন করে ঘুরে, তার মানে কিছু কিছু কণার মধ্যে ঘূর্ণন শক্তিও থাকতে পারে। তাহলে সব মিলাই একটা বস্তুর মধ্যে যে শক্তি থাকবে সেটার নামই কি বলতো? অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে হইলে কি করতে হবে? বাইরে থেকে তাপ দিতে হবে। বাইরে থেকে যদি তাপ দেই তাহলে কি হয়? দুইটা ঘটনা ঘটে, এক তাপমাত্রা বাড়ে, আরেকটা কি অবস্থা চেঞ্জ হয়। মনে আছে নি বলছিলাম তাপমাত্রা চেঞ্জ হয় অথবা কি, যখন তাপমাত্রা চেঞ্জ হয় তখন অণুর গতি শক্তি বাড়ে, আর যখন অবস্থা চেঞ্জ হয় তখন কি হয়? বিভব শক্তি বাড়ে। কি বাড়ে? তবে সাধারণত গ্যাস যখন হয়ে গেছে প্লাজমার আগ পর্যন্ত কি অবস্থা চেঞ্জ হবে? তার মানে কি যখন তাপ দিব তখন তাপমাত্রাই বাড়তে থাকবে। কথা বুঝে আসে? তার মানে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যদি তাপ যদি দেই তাহলে শুধু কি বাড়বে? তাপমাত্রা বাড়বে, প্লাজমার আগ পর্যন্ত তার অবস্থা চেঞ্জ হওয়ার সুযোগ নেই, আছে? তার মানে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রাটা বাড়লেই কেবল গতি শক্তি বাড়বে। তার মানে অন্তস্থ শক্তি বলতে বিভব শক্তি, গতি শক্তি, ঘূর্ণন শক্তি সবই আছে, ঠিক আছে, কিন্তু গতি শক্তি বাড়াইলেই শুধুমাত্র কি বাড়তেছে? এখানে অন্তস্থ শক্তি বাড়তেছে, কারণ গ্যাসের ক্ষেত্রে তাপ দিলে শুধু কি বাড়বে? তাপমাত্রাই বাড়বে। তার মানে অভ্যন্তরীণ শক্তি বলতে ইউডিয়া যখন আমরা অভ্যন্তরীণ শক্তি লিখলাম তখন সেটা বিভব শক্তি হইতে পারে, গতি শক্তিও হইতে পারে, স্পিনেবল শক্তিও হইতে পারে, ঠিক আছে, বা অ্যাঙ্গুলার শক্তিও হইতে পারে। এর মধ্যে শুধুমাত্র কে চেঞ্জ হবে? গতি শক্তি। তাহলে গতি শক্তি আমরা তোমাদেরকে বলছিলাম ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি, মনে আছে? তার মানে গতি শক্তি কার সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। তার মানে আমরা কি বলতে পারি, কোনো কারণে যদি ডেল টি 0 হয় তাহলে ডেল কিউ 0। তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে কি অন্তস্থ শক্তিও কি হয় নাই? চেঞ্জ হয় নাই। তার মানে কোনো কারণে যদি তাপমাত্রা বাড়ে অন্তস্থ শক্তিও বাড়বে, তাপমাত্রা কমলে অন্তস্থ শক্তিও কি কমবে। মনে থাকবে এই কথা। তাহলে অন্তস্থ শক্তি বলতে বিভব শক্তি, গতি শক্তি, স্পিনেবল শক্তি বুঝাইতেছে। এর মধ্যে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার সাথেই কেবলমাত্র অন্তস্থ শক্তিটা রিলেটেড। কারণ তাপমাত্রা যদি বাড়ে গতি শক্তি বাড়বে, গতি শক্তি বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তাপমাত্রা কমলে গতি শক্তি কমবে, গতি শক্তি কমলেও কি অভ্যন্তরীণ শক্তি কমবে। তার মানে কখনো যদি দেখি তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে বুঝে নিব কি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, হেডিং দেন অভ্যন্তরীণ শক্তি। হয়েছে? আগাইলাম। গ্যাসের উপর কি তো কাজ চাই? একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নিতি, সেই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন লাগানো আছে, চিনছো? সিরিঞ্জ ছিল, সিলিন্ডারের মাথাটা, ওটা পিস্টন বলতেছি। ই রিক্সা দেখছো না, রিক্সা তারপর সাইকেলে হাওয়া দেয়, অথবা তোমরা বেলুন ফুলাও যে যন্ত্রটা দিয়ে, ঠিক আছে, ওইটাই পিস্টন।
তার মানে এই সিলিন্ডারটার মধ্যে জাস্ট একটা অংশ আছে যেটা মুভেবল, বাকিগুলি স্টেশনারি। মানে এটারে শুধু মুভ করা যায়, বাকিগুলি মুভ করানো যায় না। ধরে নিলাম এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a। তাইলে খেয়াল করে দেখো, এই পিস্টনটার নিচে নামাই আর উপরে উঠাই, প্রস্থচ্ছেদ কি চেঞ্জ হয়? কি চেঞ্জ হয়? দৈর্ঘ্য চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হয়, কিন্তু ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ফিক্সড। থাকবে নি কথা। তাহলে এই সিলিন্ডারটার মধ্যে বাইরে থেকে আমি কিউ পরিমাণ তাপ দিলাম, তাপ দিলে সিলিন্ডারের ভিতরের অণু দৌড়াদৌড়ি বেড়ে গেল না, গতি শক্তি বেড়ে গেল না। গতি শক্তি যদি বাড়ে তাহলে কি করবে বলতো, এই কণাগুলি কি ওই পিস্টনটারে বল প্রয়োগ করবে। তাহলে বল প্রয়োগ করার ফলে পিস্টনকে আর আগের জায়গায় থাকবে, যেহেতু সে মুভ করতে পারে, সে মনে করলো যে একটু প্রসারিত হয়ে গেল, সে মনে করলো যে নতুন করে সে এই অবস্থানে চলে আসবে। এটা হচ্ছে পিস্টনের নতুন অবস্থান। আগে এ তে ছিল, আগে বি তে ছিল, এখন বি প্রাইমে চলে আসছে। কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি বলতে পারি বাচ্চারা, তাহলে এই সিলিন্ডারটার এই আয়তনটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এই আয়তনটা চেঞ্জ হয়েছে। তাহলে এর উপর কৃত কাজ ধরে নিলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএক্স পরিমাণ তার দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে। তাহলে যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে আর বাইরে থেকে ক্ষুদ্র তাপ দিছি, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি করছে, কাজ কি বড় হবে না ক্ষুদ্র হবে? তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কত বলতো, এফ ইনটু ডিএক্স। মনে আছে? মনে আছে? ছোটকালে এফ ইকুয়াল টু শিখেছিলাম পা, মনে আছে নি? পি ইকুয়াল টু এফ বাই এ ছিল না? তাহলে এফ ইকুয়াল টু কি, পি এ লেখা যায়। এ কি, এ কি, ডিএক্স কি, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে আমি যদি এই দুইটা গুণ করি তাহলে কি আমরা আয়তনের পরিবর্তন দেখতে পারি? কথা বুঝছো না বুঝলে? আমি কিন্তু খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত ডিএক্স, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটা কি এ না? ক্ষেত্রফল তো আর চেঞ্জ হয় নাই, কি চেঞ্জ হয়েছে? দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে। তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্যের পরিবর্তন দিয়ে গুণ করলে আয়তনের পরিবর্তন পাওয়া যাবে। তার মানে কোন একটা সিস্টেমের উপর কৃতকাজের সূত্র কি, পিডিভি। চাপকে কি দিয়ে গুণ করব, আয়তনের পরিবর্তন দিয়ে গুণ করব। কথা কি ক্লিয়ার? যদি আমি বৃহৎ পরিমাণ কাজ চাই, ইন্টিগ্রেশন করবো, তাহলে সূত্র কি হবে তখন বলতো, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত, পিডিভি। ডি এর সাথে কি আছে, ভি। লিমিট বসবে কার, ভি এর। লিমিটটা কত, ভি1 থেকে ভি2। বুঝছেন না বলে? কথা ক্লিয়ার? এখান থেকে স্পষ্ট বোঝা যাইতেছে। দেখো, ডিভি আয়তনের পরিবর্তন যদি পজিটিভ হয়, মানে আয়তন যদি বাড়ে, পজিটিভ কাজ। আয়তনের পরিবর্তন যদি নেগেটিভ হয়, তার মানে কি আয়তন যদি কমে, তাহলে কি কাজ, নেগেটিভ কাজ। বুঝছেন না বুঝেন? ডিভি দিয়ে কি বুঝাইতেছে, আয়তনের পরিবর্তন। আন্ডারস্ট্যান্ড? ওকে।
বুঝি শেষ করলাম। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আধুনিকতম সূত্র, আধুনিকতম সূত্র সেটা হবে কি বলেন তো, dq ইকুয়াল টু du প্লাস কত dw, অথবা dq ইকুয়াল টু কি পেলাম du প্লাস কত pdv। মনে থাকবে। তাপগতীয় প্রক্রিয়া লেখেন। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। এক নাম্বার সমচাপীয় প্রক্রিয়া। আইসোবারিক প্রসেস। বোর্ডের দিক তাকায়, কেউ লিখবেন না, আমি লিখবো, আপনি শুধু দেখবেন। নাম শুনে বুঝতেছেন, চাপ স্থির, চাপ ধ্রুবক। তাহলে চাপ যদি ধ্রুবক হয়, চাপ যদি ধ্রুবক হয়, চাপের পরিবর্তন হয় না। আর চাপের যদি পরিবর্তন না হয়, তাহলে কি হবে বলতো? চাপের চাপ, চাপের চার্লস সূত্র মেনে চলবে। চার্লসের সূত্র মেনে চলে। মনে আছে চার্লসের সূত্র কি বলেন তো? ভি প্রপোর্শনাল কি, তার মানে কি বলতো? v1 বাই কত t1 ইকুয়াল টু v2 বাই কত t2 নাকি? অথবা অথবা রো 1 বাই কত রো 1 t1 ইকুয়াল টু কত রো 2 t2। যদি কি হয়, এই অক্ষ বরাবর t, এই অক্ষ বরাবর যদি t, সরি v, এই অক্ষ বরাবর যদি কি বসাই বলতো? t বসাই, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা না? অথবা সেলসিয়াস স্কেলে নিলে, সেলসিয়াস স্কেলে নিলে দূর থেকে শুরু হয় না? -273 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় না নাকি? এগুলি কি লেখো বলতো? আইসোবারিক লেখো। কি লেখো? তখন কৃতকাজের সমীকরণটা কি হবে? W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ PdV না? V1 থেকে কোন পর্যন্ত? V2। P কি ধ্রুবক না? বাইরে বের করে দিলে dV কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু V না? ইন্টিগ্রেশন অফ dx মানে x, ইন্টিগ্রেশন অফ dV মানে কি? V। V1 থেকে কোন পর্যন্ত? V2 পর্যন্ত। তাহলে P ইনটু কত? V2 মাইনাস কত? V1। তার মানে P ইনটু ডেল V লিখতে পারি, পারি না? পারি না? তাহলে সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার সূত্রটা কি হচ্ছে? dq ইকুয়াল টু du প্লাস কত dw। তার মানে কি দাঁড়াইতেছে বলতো? dq ইকুয়াল টু কত du প্লাস কত pdv।
কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? একটু চিন্তা করে আমাকে বলো যে সমচাপীয় প্রক্রিয়ায় কি স্থির? চাপ স্থির। চাপ স্থির চার্লসের সূত্র, চাপ স্থির কার সূত্র? সূত্র। তাহলে কৃতকাজের সমীকরণ কত বলেন তো? পি ডেল ভি। পি ডেল ভি। গরম লাগে? হয়েছে? বুঝেছি। 2 নম্বর দিয়ে লেখো সম আয়তনিক প্রক্রিয়া। ইংলিশ হচ্ছে আইসোটনিক প্রসেস। কি প্রসেস? আইসোটনিক প্রসেস। তার মানে কি স্থির? তাহলে আয়তন স্থির থাকলে dv0, dv0 থাকলে কোন সূত্র? মানে চাপের সূত্র। তার মানে পি এর সাথে কি কি সমানুপাতিক? তার মানে p1 বাই কত, p2 বাই কত, t2। এই বরাবর টিপি, এই বরাবর টি। বুঝছি না বুঝি নাই? একটু খেয়াল করে দেখো কৃত কাজ কত হবে। w ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ কত pdv v1 থেকে dv এর মান কত? কোনো কাজ আছে? তার মানে গ্যাসের যদি আয়তন না চেঞ্জ হয় তাহলে কোনো কাজ, গ্যাসের যদি আয়তন চেঞ্জ না হয় কোনো কাজ
হবে না, আমি লিখি পরে লিখো, সাথে সাথে লেখার দরকার নেই। আসো তাইলে সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার ফরম্যাটটা কি হবে? ডি কিউ ইকুয়াল টু কত? ডিইউ প্লাস কত? ডিডব্লিউ, তার মানে ডি কিউ ইকুয়াল টু কত? কিছু বুঝলা? কিছু লোকজন আছে দেখবা ইনকাম আছে খরচ নাই, এগুলো লোক আছে না, খালি টাকা নেয় কোনো খরচ নাই, আছে না নাই? ঠিক আছে, সেটাই যে দেখো ডি কিউ মানে বাইরে থেকে তাপ আছে, সব কিসে রূপান্তর করতেছে? অন্তস্থ শক্তিতে রূপান্তর করতেছে, কোনো খরচ নাই, কোনো কাজের রূপান্তরের কোনো চেষ্টা নাই, বুঝতে পারছো? খালি খায় আর ঘুমায়। তার মানে ইনকাম যা হইতেছে, ডিকিউ যা দিতেছে, সব কিসে রূপান্তরিত হইতেছে? অন্তস্থ শক্তিতে রূপান্তরিত হইতেছে। কথা বুঝছেন না? বুঝলেন? বুঝছি, কোনো প্রবলেম? 3 নাম্বার কি? সমস্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি স্পিড? ইংলিশ হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তার মানে কি স্পিড? তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে কি? তাপমাত্রার পরিবর্তন 0। তাপমাত্রার পরিবর্তন 0 মানে কি? বয়েলের সূত্র। তার মানে কি বলতো? ভি প্রপোর্শনাল কত? 1/T। তার মানে কি দাঁড়াইলো? T1 V1 ইকুয়াল টু কত? T2 V2। তার মানে কি দাঁড়াইলো? T1 বাই রো 1, P2 বাই কত? রো 2। তার মানে কি বলতো? এই বরাবর পি, এই বরাবর ভি দিলে যে লেখের মধ্যে পি বনাম ভি লেখো দিব, এটার নাম হচ্ছে নির্দেশক লেখো। কি লেখো? এটার নাম নির্দেশক লেখো। চ্যাপ্টারের মধ্যে অনেক জায়গায় আমরা নির্দেশক লেখো জানতে যাবো, তখন বুঝবা পি আর ভি হচ্ছে কি। পি হচ্ছে ওয়াই অক্ষ, ভি হচ্ছে এক্স অক্ষ। নির্দেশক লেখোটা এরকম হবে। আর যদি এই বরাবর পি, এই বরাবর 1/ভি দেই, মূল বিন্দুগামী সরল লেখা হবে। তার মানে যদি এরকম হয়, এই বরাবর পি, এই বরাবর রো দেই, তারপরেও সমানুপাতিক মূল বিন্দুগামী সরল লেখা, ঠিক না? বুঝছো না বুঝো নাই? যদি কৃত কাজের সমীকরণ জানতে চাই,
W ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ কত PdV V1 থেকে কোন পর্যন্ত P কি ধ্রুবক কে ধ্রুবক তাহলে PV ইকুয়াল টু কি জানো কি বলতো PV ইকুয়াল টু কি জানো তাহলে P সমান কি লেখা যায় বলতো nRT বাই কত বলতো V ইনটু dV না nRT ডিভাইড করে দিলাম 1 বাই VTV না তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ln x না মনে আছে নি জানো নি ইন্টিগ্রেশন করছো তোমরা ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx মানে হচ্ছে ln x তাহলে ইন্টিগ্রেশন অফ dv বাই v মানে কি হবে ln v সাব ব্র্যাকেট দিকে কোন পর্যন্ত v1 থেকে v2 পর্যন্ত তাহলে এখানে কি ln কি আপার লিমিট মাইনাস কত লোয়ার লিমিট ln যদি কমন নেই তাহলে কি হবে nRT ln v2 বাই কত v1 কথা বুঝছো না বুঝো না কথা কি ক্লিয়ার তাহলে আলটিমেটলি কৃতকাজের সূত্র কি পাইলাম nRT ln v2 বাই কত তাহলে কৃতকাজের সূত্র পাইলাম nRT ln v2 বাই কত v1 যেহেতু চাপ আর আয়তন কি বলতো ব্যস্তানুপাতিক তাহলে এটাকে এরকম লিখতে পারি nRT ln p1 বাই p2 বুঝছি না বুঝছি আচ্ছা একটা কথা খেয়াল করে দেখেন যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় না নুসরাতটাকে শিখেছিল আপনাদের অন্তস্থ শক্তিও চেঞ্জ হবে না মনে আছে তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে কি চেঞ্জ হবে না অন্তস্থ শক্তিও চেঞ্জ হবে না তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি চিন্তা করি কত কত তাহলে তাপমাত্রা চেঞ্জ না হইলে কি হয় বলতো কিছু বুঝলা কিছু লোক আছে না যা ইনকাম করে সব খেয়াল হয় আছে না নাই তাহলে ইনকাম যা সব খরচ না কোনো সেভিং আছে কোন অন্তস্থ শক্তি আছে তার মানে সমস্ত প্রক্রিয়ায় কোনো কি নাই অন্তস্থ শক্তি জমা হবে না সব কি হবে বলতো ইনকাম যা খরচ হতা তার মানে যা ইনকাম করে সব খেয়ালিস কথা বুঝছেন না বলে ক্লিয়ার
হয়েছে? লেকচার বুক দেখি। লেকচার বুক পান নাই কে কে? তো দেখি তারা লেকচার বুক নিয়ে নিয়ে অফিস থেকে। আগামী দিন টপিক 1 2 3 তো থাকবে, সাথে টপিক 4 এর হোমওয়ার্ক লেখেন। টপিক 4 এর প্রবলেম 1 থেকে 5, বোর্ড প্র্যাকটিস 4, কিউ 6, এমসিকিউ টপিক 1 2 3 4, টপিক 1 2 3 4